অফিস জয়েন করেছি, আজকে কেউ কিছু বলেনি তোকে? ইচ্ছে এতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিল। ধূসর তার দিকে চোখ তুলে তাকাতে সে দ্রুত চোখ সরিয়ে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। হৃদস্পন্দন তখনও অস্থির, যেন নিজের উপর নিয়ন্ত্রণ নেই। এমন কেন লাগছে? ইচ্ছে চুপচাপ ঈশিতার পাশে বসে খেতে শুরু করে, নিজের অনুভূতিগুলো গভীরভাবে লুকিয়ে রেখে। আজকে ধূসর তাকে দেখেও কেমন যেন উপেক্ষা করছে। আগের মতো কোনো কথা নয়, কোনো দৃষ্টি নয়, একবারও তার দিকে তাকাচ্ছে না। ধূসর যেন সম্পূর্ণ নিজের ভুবনে মগ্ন। খাওয়ার সময় অন্যদের সাথে মাঝে মাঝে কথা বলছে, কিন্তু ইচ্ছের উপস্থিতি যেন তার কাছে একদমই অপ্রাসঙ্গিক। ইচ্ছে জানে না কেন, কিন্তু ধূসরের এই আচরণ তার বুকের মধ্যে একটা অদ্ভুত শূন্যতা তৈরি করছে। তার হাতের চামচ থমকে যায় কয়েকবার। মুখ গম্ভীর করে শুধু প্লেটের দিকে তাকিয়ে থাকে, যেন এসব কিছুই তার গায়ে লাগছে না। ঈশিতা খেয়াল করলেও কিছু বলে না। আর মীরা, সে তো ধূসরের এই পরিবর্তন দেখে মনে মনে খুশি। তার চোখে এক ধরনের তৃপ্তির ঝলক, কিন্তু তবুও কোথাও একটা অস্বস্তি কাজ করছে তার ভেতরে। ঠিক আছে ধূসর, ইচ্ছেকে উপেক্ষা করছিস, ভালো কথা, কিন্তু এটা বেশি দিন চলতে দেবে না। ও যখনই চোখের সামনে পড়বে তোর ভিতর পরিবর্তন শুরু হবে। মীরা নিজের মনের ইচ্ছের বিরুদ্ধে নতুন করে কিছু প্ল্যান সাজাতে শুরু করে। 9 বছর ধরে আমি তাকে ভালোবেসেছি। 5 বছর নিস্তব্ধে, আর 4 বছর প্রকাশ্যে। প্রথমে 5 বছর তাকে না বলে কতটা পাগলের মতো চেয়েছি সেটা হয়তো কখনোই জানবে না। অথচ আজ বুঝি আপনার মতো কাউকে পাওয়ার জন্য আমার না পাওয়ার নিতান্তই তুচ্ছ। আপনি তাকে ডিজার্ভ করেন। সামনের মেয়েটি বলে ওঠে। আপনি তাকে গিয়ে বলবেন আমি তাকে মাফ করে দিয়েছি। 9 বছরের ভালোবাসার ভার, তার অবহেলা, সব কিছুই আমি তার উপরেই ছেড়ে দিয়েছি। এই কথাগুলো বলার সময় কণ্ঠটা কেঁপে ওঠে, কিন্তু সে নিজেকে ধরে রাখে। 9 বছর সময়ের কি ভয়ঙ্কর নির্মমতা! প্রথম 5 বছর কেবল দূর থেকে দেখে ভালোবেসেছে, নিজের মধ্যে লুকিয়ে রেখেছে সব অনুভূতি, প্রতিটি হাসি, প্রতিটি অভিমান, প্রতিটি ছোট ছোট মুহূর্ত নিজের মনে গেঁথে নিয়েছে। অথচ সে জানতো না, তারপরে 4 বছর প্রকাশ্যে ভালোবেসেছে, বুক ফাটিয়ে চিৎকার করে ভালোবেসেছে। কিন্তু ভালোবাসা কি কেবল এক পক্ষের হলে পূর্ণ হয়? সে তো পায়নি কিছুই, শুধু অবহেলা, শুধু এড়িয়ে যাওয়া, শুধু উপেক্ষা। আজ বুঝেছে তার ভালোবাসা হয়তো কখনোই যথেষ্ট ছিল না, হয়তো সে ভালোবাসার যোগ্যও ছিল না, হয়তো। সে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। শব্দগুলো নরম অথচ অটল, যেন দীর্ঘ 9 বছরের দহন শেষে সত্যি সে মুক্তি খুঁজে পেয়েছে। তাহসিন ইতি তালুকদার পরিবারের বড় মেয়ে, একজন মেধাবী ডাক্তার। ছোটবেলা থেকে দায়িত্ববোধ তার রক্তে মিশে আছে। পরিবারের গর্ব, বাবা মায়ের অহংকার, আর ভাই বোনদের নির্ভরতার জায়গা। কিন্তু তার ব্যক্তিগত জীবনে সেখানে ছিল এক নিঃসঙ্গ অধ্যায়। তার সিনিয়র একজনকে ভালোবেসেছিল সে। সেই মানুষটার জন্য কত রাত নির্ঘুম কাটিয়েছে, কত স্বপ্ন বুনেছে। ভেবেছিল এই সম্পর্ক একদিন পূর্ণতা পাবে, ভালোবাসা সম্মানের জায়গায় পৌঁছাবে। কিন্তু এতদিনে সেই ভালোবাসা আসলে ছিল এক মিথ্যে ভ্রম। কফি হাউসের উষ্ণ পরিবেশটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যায় তাহসিন ইতির জন্যে। হাতে ধরা কফির কাপের উষ্ণতা যেন তার হৃৎপিণ্ডে ঠান্ডা হয়ে যাওয়া অনুভূতিগুলোর বিপরীত মেরুতে দাঁড়িয়েছিল। চোখের সামনে এতদিনের সাজানো স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আর যে দাঁড়িয়ে দেখেছে তার না পাওয়া ভালোবাসার হবু বউ, একদম নিশ্চুপ। তুমি তো বোঝো ইতি, সব সম্পর্ক বিয়েতে গড়ায় না। কথাগুলো এখনো কানের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে যেন। তাহসিন কিছু বলতে পারেনি, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকেছে সেই মানুষটার দিকে, যাকে সে নিজের জীবনের কেন্দ্র ভেবেছিল। আজ বুঝলো সে শুধু একপাশে দাঁড়িয়ে থাকা একটা ছায়া ছিল, যার অস্তিত্বের প্রয়োজন কখনো ছিল না। চোখের কোণে গরম অশ্রু জমতে শুরু করে, কিন্তু নিজেকে শক্ত রাখার ব্যর্থ চেষ্টা করে, আর পারেনি। অঝরে কাঁদতে কাঁদতে কফি হাউস থেকে বেরিয়ে আসে ইতি। চারিপাশের ব্যস্ত শহর, গাড়ির শব্দ, মানুষের কোলাহল। কেউ তার যন্ত্রণার কিছু জানে না, বুঝেও না। ঠান্ডা বাতাস তার কাঁপতে থাকা শরীরে লাগছে, কিন্তু তার চেয়ে বেশি কাঁপছে তার হৃদয়। এতদিন ধরে যা ছিল তার জীবন, আজ সে নিজেই তা ছেড়ে চলে এসেছে। সকালের রোদ এসে পড়েছে চকচকে মার্সিডিজ বেঞ্চের গায়ে। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো ধূসর। গাঢ় নীল শার্ট, যার হাতা সে গুটিয়ে নিয়েছে কনুই পর্যন্ত, কালো প্যান্ট আর চকচকে কালো জুতোয় তার চলার ভঙ্গিটা ছিল স্বচ্ছন্দ, আত্মবিশ্বাসী। এক হাতে কালো কোট ঝুলিয়ে, চোখে সানগ্লাস পরে এসে ধীর পায়ে সামনের বিশাল ভবনের দিকে হাঁটতে শুরু করে। এটা তালুকদার পরিবারের মালিকাধীন কোম্পানি, যার হাল ধরতে আজ প্রথমবার মতো অফিসে পা রাখছে ধূসর। সারা জীবন নিজের শর্তে চলা ছেলেটা আজ পরিবারের দায়িত্ব নিতে এসেছে। কর্মচারীরা বিস্মিত চোখে তাকিয়ে দেখছে তাকে, অনেকে ফিসফিস করছে। তালুকদার সাহেবের বড় ছেলে আজ অফিস জয়েন করছে। বিল্ডিং এর সামনে এসে ধূসর কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে। বিশাল 8 তলা ভবন, যার গায়ে সোনালী হরফে কোম্পানির নাম খোদাই করা। ধূসর জানে এই অফিস তার বাবার চাচার স্বপ্ন, তার দাদার গড়া সাম্রাজ্য। আজ থেকে এই সাম্রাজ্যের অংশ হতে যাচ্ছে সে। হঠাৎ ফোনটা ভাইব্রেট করতে লাগে। স্ক্রিনে ভেসে উঠল বাবা, তালুকদার পরিবারের কর্তা ব্যক্তি। ধূসর ফোন হাতে নিতেই ভেসে এলো কড়া গলায় বলা নির্দেশ। সময় নষ্ট করো না ধূসর, তোমার আজ অফিসের প্রথম দিন।
একদম সিরিয়াস হয়ে ঢুকো। ধূসর নিঃশ্বাস ফেলে, ফোনটা পকেটে রেখে এক ঝটকায় সানগ্লাস খুলে নিল। চারিপাশটা একবার ভালো করে দেখে নিয়ে দৃঢ় পদক্ষেপে কোম্পানির বিশাল কাচের দরজার দিকে এগিয়ে যায়। আজ শুধু তার অফিসের প্রথম দিন নয়, আজ থেকে তার নতুন অধ্যায় শুরু। ভবনের সামনে অপেক্ষারত স্টাফ এবং কর্মকর্তারা তাকে দেখে মুহূর্তের মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। কেউ কেউ সম্মান দেখিয়ে সালাম জানায়। ধূসর সামান্য মাথা নেড়ে সবার শুভেচ্ছার উত্তর দেয়। তার জন্য আগে থেকে নির্ধারিত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেছনে পেছনে লিফটে উঠে পড়ে। Sir, your father and uncle are waiting for you in the CEO's cabin. পিএ সাবধানে জানায়। ধূসর কিছু না বলে একদৃষ্টিতে লিফটের দরজার দিকে তাকিয়ে থাকে, যেন ভেতরে কোনো চিন্তার ঝড় বইছে। আটতলা ভবনের লিফট একের পর এক ফ্লোর পার হতে থাকে, আর ধূসর মনে মনে তার আজকের প্রথম কর্মদিবসের পরিকল্পনা সাজিয়ে নেয়। লিফটের দরজা খুলতেই সামনে বিশাল করিডোর, যেখানে কর্পোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের কেবিন রয়েছে। ধূসর সোজা সিইও কেবিনের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ে তার বাবা ইনায়েত তালুকদার সিইও এবং চাচা রফিক তালুকদার ম্যানেজিং ডিরেক্টর টেবিলের ওপাশে বসে আছেন। এসেছিস ধূসর, বস। রফিক তালুকদার হালকা হাসলেন। ধূসর সামান্য মাথা ঝুঁকিয়ে সম্মান জানিয়ে সোজা বসে পড়ে। শুরু হয় কর্পোরেশনের অর্থনৈতিক অবস্থা, নতুন বিনিয়োগ পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। বাবা এবং চাচার কাছ থেকে সবকিছু বুঝে নেওয়ার পর ধূসর উঠে দাঁড়ায়। সেখান থেকে বেরিয়ে নিজের নির্ধারিত কেবিনের দিকে এগিয়ে যায়। কর্পোরেশনের অন্যতম বড় কেবিনেটি, একদিক দিয়ে সম্পূর্ণ কাচের জানালা, যেখান থেকে পুরো শহর দেখা যায়। এক পাশে বিশাল বুকশেলফ, আরেক পাশে একটা ছোট লাউঞ্জের মতো ব্যবস্থা। টেবিলের উপর আগে থেকে রাখা নতুন ডকুমেন্টস, ল্যাপটপ এবং কিছু দরকারি ফাইল। ধূসর চেয়ার টেনে বসে পড়ে, হাত দিয়ে চেয়ারের হাতল স্পর্শ করে, যেন এই নতুন অধ্যায়ের বাস্তবতা অনুভব করে। আজ থেকে সে অফিসিয়ালি সিএফও। তার নিজের দক্ষতার সিদ্ধান্তেই কোম্পানির আর্থিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। তার পিএ ফাইল এগিয়ে দিয়ে বলে, Sir, that is are the painting reports for today. ধূসর ফাইল হাতে নেয়, চোখে হালকা তীক্ষ্ণ দৃষ্টি। এবার অফিসিয়ালি শুরু হলো তার কর্মজীবনের প্রথম অধ্যায়। ইচ্ছে সারাদিন পড়াশোনার চাপে একদম বিধ্বস্ত, পাশে ঈশিতা গভীর ঘুমে, আর সে অলসভাবে ঈশিতার ফোন স্ক্রল করতে থাকে। একের পর এক রিলস, মেমস আর নানান আপডেট দেখতে দেখতে হঠাৎ একটা ছবিতে তার নজর আটকে যায়। ছবিটা ধূসরের। মার্সিডিজ বেঞ্চের সামনে দাঁড়িয়ে আছে, চোখে সানগ্লাস, গায়ে একদম ফিটিং ফর্মাল শার্ট। ছবির নিচে পোস্টের সময় দেখে বুঝতে পারে এটা আজকের ছবি। ইচ্ছে প্রথমে তেমন কিছু না ভেবে পাশ কাটিয়ে যেতে চায়, কিন্তু পরনে জামার লোকেশন দেখে মনে হলো এটা অফিসের সামনে তোলা। তার মনে হঠাৎ প্রশ্ন জাগে, এই গাড়ি এলো কোথা থেকে? তালুকদার পরিবারের বেশিরভাগ গাড়ি ইচ্ছে চেনে। তার বাবা বা বড় আব্বু এমন কোনো গাড়ি কিনলে সেটা তার জানার থাকার কথা, কিন্তু এই মার্সিডিজ বেঞ্চ এটা তো আগে কখনো দেখেনি। ধূসরের স্বভাব সম্পর্কে ইচ্ছে জানে। তিনি খুবই গম্ভীর এবং আত্মনির্ভরশীল, কারো ওপর নির্ভর করেন না। তাহলে কি এটা তার নিজের গাড়ি? কিন্তু সে তো কোনো জব করে না, তার তেমন বিশাল মূল্যের গাড়ি কেনার মতো অবস্থাও নেই। ইচ্ছে কিছুটা দ্বিধায় পড়ে যায়, এটা কি ধূসর ভাইয়ের নিজের গাড়ি? এই প্রশ্ন মাথায় ঘুরতে থাকে। হঠাৎ কৌতূহলী হয়ে ঈশিতার অ্যাকাউন্ট থেকে মজা করে কমেন্ট করে, কিন্তু কমেন্ট করার পর তার চোখ আটকে যায় কিছু অদ্ভুত ব্যাপারে। ছবির নিচে অনেক কমেন্ট রয়েছে, কিন্তু বেশিরভাগই বিদেশি অ্যাকাউন্ট থেকে। অদ্ভুত ভাষায় কিছু কমেন্ট, কয়েকটা ইংরেজিতে, কিছু তে অদ্ভুত ইমোজি আর লাইক। ইচ্ছে কিছুটা অবাক হয়। ধূসর তো এমনিতে সোশ্যাল মিডিয়াতে তেমন একটা অ্যাক্টিভ না, তাহলে এত বিদেশি অ্যাকাউন্ট থেকে তার ছবিতে কমেন্ট আসছে কেন? ইচ্ছে ভাবতে থাকে, এটা কি ধূসর ভাইয়ের নিজের বাড়ি? ধূসর ভাইয়ের সাথে কি সত্যি কিছু রহস্য লুকিয়ে আছে? ইচ্ছে কমেন্ট করে ঘুমিয়ে পড়ে। সারাদিনের ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট। বালিশে মুখ গুজে সে গভীর ঘুমে তলিয়ে যায়। ঘর নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে গাড়ির হর্ন বা দূর থেকে ভেসে আসা কুকুরের ডাক শোনা যায়। ফোনের টানা রিংটোনে ঈশিতা ধীরে ধীরে জেগে ওঠে। ঘর তখনও আধো অন্ধকার। বিকেলের আলো জানালার পর্দা ছুঁয়ে নরম আবহ তৈরি করেছে। ঘুমের ঘরে কিছুটা বিরক্তি নিয়ে সে হাত বাড়িয়ে ফোন খুঁজে। স্ক্রিনে চোখ পড়তে খানিকটা চমকে যায়। ধূসরের নাম ভেসে উঠেছে। ইচ্ছে একদম নিশ্চিন্তে ঘুমিয়ে, ফোনের শব্দ তার কানে পৌঁছালেও যেন কোনো হেলদোল নেই। বালিশে মুখ গুজে সে গভীর ঘুমে ডুবে আছে। ঈশিতা ফোন রিসিভ করে ধীর কণ্ঠে বলে, হ্যালো। ওপাশ থেকে ধূসরের ভারী কণ্ঠ ভেসে আসে। তার কথা শুনে ঈশিতার চোখ একবার বিস্ময়ে বড় হয়, তারপর ধীরে ধীরে মৃদু হাসি খেলে যায় ঠোঁটের কোণে। কথোপকথনের টুকরা শব্দ শুনলেও বোঝা যায় না কি কথা হচ্ছে, তবে ঈশিতার বদলে যাওয়া অভিব্যক্তি কিছুটা রহস্য তৈরি করে। ফোন রেখে দিয়ে ঈশিতা একপাশ ফিরে ইচ্ছের দিকে তাকায়। সে তখনও নিশ্চিন্ত ঘুমে। ঈশিতা ঠোঁট কামড়ে একটু মুচকি হাসে। ধূসর ফোন করেছে, আর সে যা বলেছে তাতে স্পষ্ট কিছু একটা ঘটছে। ইচ্ছে হয়তো এখনো কিছুই জানে না, তবে এই ঘুম ভাঙলেই হয়তো অনেক কিছু বদলে যাবে।
সন্ধ্যা নামার সাথে সাথে আকাশের রং বদলে যেতে থাকে। গোধূলির কমলা আভা মিলিয়ে গিয়ে ধীরে ধীরে নীলচে অন্ধকার গ্রাস করে চারিপাশ। পাখিরা বাসায় ফেরার তারা নিয়ে ডানা মেলে, আর দূর থেকে ভেসে আসে আজানের সুর। বাতাসে হালকা শীতলতা। দিনের কোলাহল কমে এলেও শহরের গুঞ্জন থেমে যায় না। বাড়ির উঠোনে টিমটিমে লাইট জ্বলে উঠে। জানালার ফাঁক বলে আসা আলোয় ঘরদোর অর্ধেক আলোকিত, অর্ধেক ছায়া ঢাকা পড়ে। রান্নাঘর থেকে মশলার গন্ধ ভেসে আসছে, হয়তো রাতের খাবারের প্রস্তুতি চলছে। সন্ধ্যার এই ক্ষণে সবকিছু যেন অন্য মাত্রার প্রশান্তি আর রহস্য মাখা হয়ে ওঠে। সন্ধ্যার নরম আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে। আকাশে গোধূলির শেষ রঙগুলো মিশে গিয়ে ধীরে ধীরে নীলচে অন্ধকার ছড়িয়ে পড়ছে। চারিপাশে একটা প্রশান্ত আবহ তৈরি হলেও তালুকদার বাড়ির পরিবেশ যেন ঠিক উল্টো। লিভিং রুম থেকে ভেসে আসা চেঁচামেচির শব্দে ইচ্ছে ধীরে ধীরে চোখ মেলে। ঘর অন্ধকারাচ্ছন্ন। পাশে ঈশিতা গভীর ঘুমে মগ্ন। ইচ্ছে বিরক্ত হয়ে পাশে হাত বাড়িয়ে ঈশিতাকে ধাক্কা দেয়। ইসি ওঠ, শুনছিস নিচে কি একটা হচ্ছে? ঈশিতা প্রথমে কোনো সাড়া দেয় না, কিন্তু যখন ইচ্ছে আবারও ধাক্কা দেয় তখন বিরক্ত হয়ে মাথার উপর থেকে বালিশ সরিয়ে কুকড়ে উঠে বসে। আধো ঘুম চোখে এসে ফিসফিস করে। কি হলো, কি হয়েছে? নিচে কিসের এত শব্দ? ইচ্ছে কপালে ভাঁজ ফেলে শোনার চেষ্টা করে। লিভিং রুম থেকে হৈমন্তী, রোকসানার, ইনায়েত তালুকদারের কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছে। তাদের গলায় বিরক্তি, রাগ আর উত্তেজনার মিশ্রণ স্পষ্ট। রোকসানা খানিকটা উচ্চস্বরে কিছু একটা বললেন, সাথে সাথে হৈমন্তীর কণ্ঠস্বরও উঁচু হয়ে উঠল। ইনায়েত তালুকদার গম্ভীর গলায় কিছু একটা বললেন, যেন পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। ইচ্ছে আর দেরি না করে দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। ঈশিতা এবার পুরোপুরি জেগে যায়। ঘুম চোখ থেকে উঠাও। নিচে গিয়ে দেখা দরকার। ঈশিতা ফিসফিস করে বলে। ইচ্ছে মাথা নাড়ায়, মনে একরাশ কৌতূহল। তালুকদার বাড়িতে এমন উচ্চস্বরে কথা কাটাকাটি সচরাচর হয় না। আজকেই এমন ঘটেছে যে সবাই এত উত্তেজিত। পায়ের নিচে মেঝে শীতলতা অনুভব করতে করতে দুই বোন দরজার কাছে এগিয়ে আসে। কৌতূহলী দৃষ্টিতে নিচের দিকে তাকায়, কিন্তু ওদের সামনে কি অপেক্ষা করছে সেটা তারা একদমই আন্দাজ করতে পারছিল না। নিচের দিকে তাকিয়ে ইচ্ছে আর ঈশিতা মুহূর্তে চোখ বড় বড় করে ফেলে, তারপর আনন্দে চিৎকার করে ওঠে। আপু! দুই বোন একসঙ্গে খুশিতে লাফিয়ে ওঠে, তারপর এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। লিভিং রুমের সোফায় বসে আছে তাহসিন, ইতি। পাশে দাঁড়িয়ে আছেন হৈমন্তী, রোকসানা, ইনায়েত তালুকদার সহ সবাই। তাহসিনকে দেখে যেন বিশ্বাসই হতে চায় না। এতদিন পর এত বছরের দূরত্ব ঘুচিয়ে এসে ফিরে এসেছে। হাসপাতালের ব্যস্ততা, নতুন চাকরি, জীবন সংগ্রামে নানা দোলাচল পার করে অবশেষে সে আজ বাড়িতে এসেছে। তাহসিনের ক্লান্ত মুখের এক পাশে শান্ত হাসি, চোখে একরাশ মায়া। ইচ্ছে আর ঈশিতা দৌড়ে গিয়ে শক্ত করে তাহসিনকে জড়িয়ে ধরে। তুমি সত্যি সত্যি চলে এসেছো? ঈশিতার গলা আনন্দে ধরে আসে। তুমি কি জানো আপু কত মিস করেছি? ইচ্ছে কিছুটা অভিমানী স্বরে বলে, কিন্তু তার কণ্ঠের উচ্ছ্বাস চেপে রাখা সম্ভব হয় না। তাহসিন হেসে ওদের মাথায় হাত বুলিয়ে দেয়। আমি কি তোদের ছাড়া থাকতে পারি? এতদিনের অপেক্ষা, অভিমান না পাওয়ার সব যেন মুহূর্তে গলে যায়। হৈমন্তী একপাশ থেকে বলে উঠলেন। আহা, এবার অন্তত খেতে বসো সবাই। এত চেঁচামেচি হচ্ছে অথচ কেউ খেয়াল করছে না। মেয়েটা দীর্ঘ সফর শেষে এসেছে। তাহসিন ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার পর থেকে হোস্টেলে থাকতো। পড়াশোনার ব্যস্ততার মাঝে মধ্যে বাড়ি এলেও তা খুব অল্প সময়ের জন্য। পরীক্ষার চাপ, ক্লাস, প্র্যাকটিক্যাল সব মিলিয়ে বাড়িতে থাকার সুযোগই হতো না। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ডাক্তারি পড়া শেষ করে সদ্য চাকরিতে যোগ দিয়েছে, আর তার নতুন কর্মস্থল এখন বাড়ির কাছে। তাই অনেকদিন পর সে ফিরে এসেছে তালুকদার বাড়িতে। একদিকে কাজের চাপ, অন্যদিকে পরিবারকে সময় দেওয়া, সব মিলিয়ে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তাহসিনের জীবনে। তাহসিনের জীবনের এই নতুন অধ্যায় শুধু চাকরির নয়, এক অদৃশ্য শূন্যতাও যেন তাকে গ্রাস করে রেখেছে। ভালোবাসার স্বপ্ন দেখা তাহসিন হৃদয়ের সবটুকু উজাড় করে ভালোবেসেছিল, অথচ শেষমেশ শুধু প্রত্যাখ্যানই জুটেছে কপালে। সময়ের সাথে সবকিছু ভুলে যাওয়ার কথা, কিন্তু কিছু ক্ষত সহজে মুছে যায় না। এই মুহূর্তে কোনো ব্যাখ্যা চাইছে না দুঃখের হিসেব মেলাতে। শুধু পরিবারের ভালোবাসার উষ্ণতাই দরকার তার, যেখানে সে নিজের ভেঙে পড়া অস্তিত্বটা আবারও জোড়া লাগাতে পারবে। তালুকদার বাড়ির চেনা পরিবেশ, আপনজনদের স্নেহ, সব মিলিয়ে সে বুঝতে পারছে হয়তো এখন তার সবচেয়ে বেশি প্রয়োজন পরিবারকে। এমন সময় রোকসানা হাসতে হাসতে বলেন, আজ রান্নার দায়িত্ব আমার ছিল, তাই তোদের প্রিয় সব রান্না করেছি, তাড়াতাড়ি আয়। তাহসিন হাসি মুখে মাথা নাড়ল, আর ইচ্ছে ঈশিতা একসঙ্গে খুশিতে হাততালি দিয়ে বলে, আজ তাহলে জমবে। ঘরের মধ্যে মৃদু আলো, ভারী পর্দায় ঢাকা জানলা দিয়ে আসা হালকা বাতাসে একটু দমবন্ধ পরিবেশ তৈরি হয়েছে। মীরা একপাশে দাঁড়িয়ে চোখ মুছছে, মুখে হতাশার ছাপ স্পষ্ট। অপরদিকে মারিয়া খান ঠান্ডা চোখে মেয়ের কান্না দেখছে। ভেতরে ভেতরে মনের গুছিয়ে নিচ্ছেন কিভাবে পরিস্থিতিকে নিজের পক্ষে আনা যায়। তুমি কিছু একটা করো, আমি ধূসরকে চাই, ওকে ছাড়া আমি বাঁচবো না। মীরা ফুপিয়ে উঠে কাপা কাপা কণ্ঠে কথা বলতে বলতে একরকম অনুনয় করছে মায়ের কাছে। মারিয়া খান ধীর স্থির স্বরে বলেন, কান্না করে লাভ নেই, জিততে হলে মাথা ঠান্ডা রাখতে হবে।
তিনি জানেন ধূসর শুধুই সুদর্শন নয়, সে তালুকদার পরিবারের ভবিষ্যৎ কর্ণধার। মেয়ে যদি তার বউ হয় তাহলে ক্ষমতা একদম হাতের মুঠোয় চলে আসবে। মীরা হতাশ কণ্ঠে বলল, কিন্তু মা, ওই ইচ্ছে সব নষ্ট করে দেবে। ধূসর যদি ওর দিকে একটু ঝুঁকে যায়। মারিয়া খান ঠোঁট চেপে ধরে একটু হাসলেন, যেন আগে এসব ভেবে রেখেছেন। ওসব আমাকে দেখতে দাও। ইচ্ছেকে রাস্তা থেকে সরানো হবে ঠিকই, কিন্তু ধূসরকে তোমার হাতে আনতে হবে বুদ্ধি দিয়ে। মীরার চোখে অদ্ভুত এক আলো জ্বলে উঠল, আর মারিয়া খানের ঠোঁটে একটা আত্মবিশ্বাসী হাসি। এই লড়াই সহজ হবে না, কিন্তু তারা দুজনই জানে জিততে হলে সবকিছুই করা যায়। রাতের নরম হাওয়ায় বারান্দার পর্দা একটু একটু নড়ে ওঠে। তাহসিন বারান্দার হাতল ধরে দাঁড়িয়েছিল, চোখ তার দূরে শহরের আলোয় আটকে আছে। রাতের ব্যস্ততা, গাড়ির হর্ন, মানুষের কোলাহল, সব মিলে একটা অদ্ভুত শূন্যতা যেন রাতের নীরবতার সঙ্গে মিশে আছে। হাতের মোবাইলটা ভাইব্রেট করে। তাহসিন চোখ নামিয়ে দেখে অর্ণবের মেসেজ। ছেলেটা একসময় তার জন্য পাগল ছিল, এখনো হয়তো আছে, কিন্তু তাহসিন কখনো সেভাবে পাত্তা দেয়নি। কিছু সম্পর্ক কখনোই সমান্তরালে চলে না, এক পক্ষ আগায় অন্য পক্ষ পিছিয়ে থাকে। কেমন আছো? অর্ণবের মেসেজটা ছোট, কিন্তু যেন অনেক কথা লুকিয়ে আছে। তাহসিন মেসেজটা পড়ে রেখে দেয়। রিপ্লাই করার ইচ্ছেও নেই, প্রয়োজনও নেই। অথচ মনে হলো এমন কতজনকেই তো সে অবহেলা করেছে, যেমন করে আজ নিজে অবহেলিত। দুনিয়াটা এমনই, যাকে আমরা ভালোবাসি সে আমাদেরকে অবহেলা করে, আর যে আমাদেরকে ভালোবাসে তার দিকে আমরা ফিরেও তাকাই না। একটা তীব্র দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, না বলা অনেক কথা হয়। চোখের কোণে জমে থাকা পানি আর আটকে রাখতে পারল না। নীরবে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তাহসিনের মুখে এক চাপা হাসির রেখা এলেও তা একেবারে নিস্তেজ ছিল। তাহসিন মোবাইলটা বন্ধ করে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থাকে, রাতের শহরের দিকে তাকিয়ে। কেউ জানে না এই শহর কত গল্পের সাক্ষী, কত প্রেম অপ্রেমের নিঃশব্দ কান্না এর বাতাসে ভেসে বেড়ায়। রাতের ঘন অন্ধকারে বাড়ির সকলেই গভীর ঘুমেছিল। বাড়ির পরিবেশে নীরবতা, আর কেবল বাহিরের মৃদু বাতাসের শব্দ। তবে তাহসিনের চোখে ঘুম নেই। সে এক এক করে স্মৃতিগুলোর মধ্যে হারিয়ে যায়। মনে পড়ে সেই পুরনো দিনের কথা, যখন রাফি তার পাশে ছিল, জুনিয়র দেখে শুরু থেকে সাহায্য করত। তবে এখন একই স্কুল, কলেজ, মেডিকেল, সবকিছুতে তাহসিন ফলো করতো পাগলের মতো। রাফি যেখানে যেত সেও পিছু নিত। এইভাবে চলল দীর্ঘ 9 বছর। তবে এখন সব সমাপ্ত। কিছুক্ষণ পর গাড়ির হর্ন শোনা গেল। তাহসিন একটু সজাগ হয়। অবচেতন মনেই জানতো কেউ ফিরেছে। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। গাড়িটি ধীরে ধীরে এসে পার্ক করার জায়গায় থামল, এবং পেছন থেকে বের হলো ধূসর। বছরখানেক আগের সেই ছেলেটি যে ছিল একটু হ্যাংলা পাতলা গড়নের, আজ তার দেহ গঠন পুরোপুরি বদলে গেছে। ধূসর এখন এক শাশ্বত পুরুষ, স্মার্ট রূপ ও ব্যক্তিত্বে পরিপূর্ণ। তাহসিনের চোখ জুড়ে গেল, তাতে যেন অতীত ও বর্তমানের এক মেলবন্ধন ছিল। যখন সে নিজের চোখে ভাইকে দেখছে, তখন বুঝতে পারল সময় কতটা পরিবর্তন ঘটিয়েছে। লিভিং রুমে হালকা শেডের আলো যেন পুরো বাড়ির নিস্তব্ধতাকে আরও স্পষ্ট করে তোলে। এই সময়ের মধ্যে সমস্ত সদস্যই গভীর ঘুমে চলে গেছে। ধূসর গাড়ি থেকে বের হয়ে তার কোট এবং মানি ব্যাগ নিয়ে বাড়ির দিকে পা বাড়ায়। সোডিয়ামের হলুদ আলোতে তার মার্সিডিজ বেঞ্চ গাড়িটি চকচক করে ওঠে। ধূসর সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। তার চলাফেরা যেন একেবারেই শান্ত, কিন্তু তার মনের মধ্যে অজানা কিছু ভাবনা কিলবিল করছে। ধূসরের চিন্তা অনুভূতিগুলোর মধ্যে ভারী কিছু চাপা পড়ে আছে। ধূসর সিঁড়ি বেয়ে ধীর পায়ে উপরে উঠছে। ক্লান্তিতে শরীর যেন চলতে চাইছে না। সারাদিনের কর্মব্যস্ততা, পথের যানজট আর অফিসের চাপ তার শরীর থেকে সমস্ত শক্তি শুষে নিয়েছে। নীল শার্টটা ঘামে ভিজে পিঠের সঙ্গে লেপটে গেছে। গলার কাছেও ভেজা দাগ। হাতা গুটিয়ে রাখলেও তাতেও কিছুটা ভিজে গেছে। কাঁধের কাছে শার্টের কাপড়টা যেন চিপে ধরলে ঘাম গড়িয়ে পড়বে। ধূসর নিজের ঘরের সামনে এসে পৌঁছানোর আগে সে টের পায় কেউ তার সামনে এসে দাঁড়িয়েছে। তাহসিন, তার বোন, দরজা খুলে দাঁড়িয়ে। ধূসর কিছু বলার আগে তাহসিন তার চিন্তা জানিয়ে দেয়। ফ্রেশ হয়ে খাবার নিয়ে ওনার ঘরে যান, উনি এখনো কিছুই খায়নি। তাহসিনের কণ্ঠে এমন একটা আদেশ ছিল যা ধূসরকে থামিয়ে দেয়। সে কিছু না বলে মুচকি হেসে মাথা ঝুঁকিয়ে ঘরে ঢুকে যায়। এক হাতে মানিব্যাগ আর কোট ধরে সে নিজের রুমের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে ঢুকে কোটটা চেয়ারের উপর ছুঁড়ে ফেলে দেয়। তারপর হাত দিয়ে চুল এলোমেলো করে আয়নার সামনে দাঁড়ায়। মুখটা ক্লান্তিতে ম্লান হয়ে গেছে, চোখের নিচে হালকা কালি পড়েছে। সে একবার শার্টের কলার ধরে টান মেরে কিছুটা ঢিলা করে নেয়, যেন একটু স্বস্তি পায়। তারপর বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। শীতল পানির স্পর্শে একগাদা ক্লান্তি ধুয়ে যেতে থাকে, কিন্তু মাথার মধ্যে জমে থাকা হাজারটা চিন্তা ধুয়ে যাচ্ছে কি? কিছুক্ষণ পর ধূসর ফ্রেশ হয়ে ট্রাউজার আর টি শার্ট পরে রান্নাঘরে চলে আসে। ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে নেয়। তারপর সিঁড়ি বেয়ে ইচ্ছের ঘরের দিকে রওনা দেয়। দরজায় এসে নক করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ঘরটিতে নীরবতা বিরাজ করছে। এক কোনায় পড়ার টেবিলে ইচ্ছে ঘুমিয়ে আছে। তার মাথা টেবিলের উপর রাখা বইয়ের মাঝে ঠাঁই নিয়েছে, আর হাতে একটা কলম ফেলে রাখা। মনে হয় লেখার মাঝে সে নিজের ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়েছে।
ধূসর চুপচাপ তার দিকে এগিয়ে যায়, তার মুখে একটা মৃদু হাসি ফুটে ওঠে। ধূসর মৃদু হাসি দিয়ে খুব ধীরে ধীরে ইচ্ছের হাত থেকে কলম তুলে নেয়, যেন কোনো রকম শব্দ না হয়। তারপর সে ইচ্ছের পাশে দাঁড়িয়ে একটু সময় কাটায়, চোখে চোখ রেখে, যেন তার মধ্যে কিছু অনুভূতি ছিল যা সে বুঝতে চাইছে। বিভিন্ন চিন্তা একে একে ধূসরকে ঘিরে ফেলেছে, তবে সে কোনো কিছু প্রকাশ না করে শুধু ইচ্ছের শান্ত চেহারার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণের জন্য তার মনে হয় যেন সবকিছু একসাথে থেমে গেছে। কিছু একটা সে অনুভব করছে যা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কিছুক্ষণ বাদে ইচ্ছেকে আস্তে আস্তে ধূসর ডাকতে থাকে। ইচ্ছে, ওঠো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ধূসরের কণ্ঠে কোনো ধরনের তাগিদ ছিল না, তবে ইচ্ছে যেন তার ডাক শুনে একটু ধীরে ধীরে উঠে বসে। তার চোখের কোণে ঘুমের লেশ, চুল এলোমেলো, মুখে মৃদু এক ধরনের অলস ভাব। এমন সময় নিজের ঘর ধূসরকে দেখে ইচ্ছে অবাক হয়, কিছুক্ষণ তাকিয়ে থাকে। চোখে একটা অস্বস্তি ছিল, যেন কোনো কিছু বুঝতে পারছে না। ধূসর তার দিকে তাকিয়ে রেগে না গিয়ে বরং একটু কোমলভাবে বলে, দ্রুত ফ্রেশ হয়ে আসো, এখানে থাকতে হবে না, খাবার খেতে হবে। ইচ্ছে ধীরে ধীরে মাথা নিচু করে ওঠে এবং ধূসরকে অবাক করা এক মৃদু হাসি দেয়। ধূসর বসে খাবার হাতে, তবে ইচ্ছে বুঝতে পারে না তার অভিব্যক্তির মধ্যে কি ছিল। ইচ্ছে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়, মুখের উপর তখনও পানির কয়েকটা ফোঁটা চিকচিক করছে। টাওয়েল দিয়ে হাত মুখ মুছতে মুছতে সে ধীর পায়ে এগিয়ে আসে। ধূসর তখন টেবিলের এক পাশে বসে গ্লাসে পানি ঢালছিল, কিন্তু ইচ্ছে বের হতে তার হাত থমকে যায়। নরম হালকা ভেজা চুল কাঁধ ছুঁয়ে আছে, আর ফোলা ফোলা মুখটা যেন ক্লান্তির ছাপ বহন করছে। ধূসর চোখ নামিয়ে নেয়, কিন্তু এক মুহূর্ত পর আবারও তাকায়। ইচ্ছে ধূসরকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে, যেন তার কথাগুলি পুরোপুরি বোঝার চেষ্টা করছে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে টাওয়ালটা টেবিলের পাশে রেখে বলে, আমি ঠিক আছি, একটু ক্লান্ত লাগছিল তাই খেতে ইচ্ছে করছিল না। ধূসর ভ্রু কুচকে বলে, ক্লান্তি নিয়ে পড়তে বসলে কি আর কিছু মাথায় ঢোকে? শরীরে যত্ন না নিলে পরীক্ষার দিন অসুস্থ হয়ে পড়বে, তখন কি হবে? ইচ্ছে চুপচাপ থাকে। ধূসরের কথা জবাব না দিয়ে শুধু হাত বাড়িয়ে তার সামনে রাখা প্লেটটা টেনে নেয়। ধূসর এক ঝলক তাকিয়ে দেখে, তারপর মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, এবার খাও, বেশি কথা বলো না, কিন্তু একদম ফাঁকে দিলে আর ছাড়া পাবে না। ইচ্ছে মুখে খাবার তুলে, কিন্তু মন পড়ে থাকে অন্য কোথাও। ধূসর কিভাবে তার যত্ন নিচ্ছে এটা যেন নতুন করে অনুভব করছে সে। এতদিন ধরে সে ধূসরকে একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখেছে, কিন্তু আজ যেন ধূসর অন্যভাবে ধরা দিচ্ছে তার মনে। ধূসর নিজেও আর কিছু না বলে খেতে থাকে, কিন্তু তার নজর মাঝে মধ্যে ইচ্ছের দিকে চলে যায়, যেন নিশ্চিত হতে চাইছে সে সত্যিই খাচ্ছে কিনা। বাইরে রাত গভীর হচ্ছে, কিন্তু ভেতরে যেন একটা নতুন অনুভূতি ধীরে ধীরে দানা বাঁধছে দুজনার মধ্যে। রাত গভীর, পুরো বাড়ি নিস্তব্ধ। লিভিং রুমের দেয়াল ঘড়িতে টিকটিক শব্দ হচ্ছে, আর রান্নাঘরের জানালা দিয়ে হালকা ঠান্ডা বাতাস ঢুকছে। পুরো বাড়ির সবাই তখন গভীর ঘুমে, শুধু ধূসর আর ইচ্ছে জেগে আছে। ধূসর আর ইচ্ছে টেবিলের দুই পাশে বসে, টেবিলের উপর শুধু দুটো প্লেট, এক পাশে রাখা গরম ভাত আর কয়েকটা ডিশ। ধূসর চোখ তুলে ইচ্ছের দিকে তাকায়, তারপর হালকা কণ্ঠে বলে, এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। ইচ্ছে কোনো উত্তর দেয় না, মাথা নিচু করে শুধু খাবার মুখে দেয়। ধূসর তার দৃষ্টি নামিয়ে দিয়ে ধীর গতিতে খেতে থাকে। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা হয় না, শুধু চামচ আর থালার শব্দ কানে আসে। একসময় ধূসর বলে ওঠে, এত রাত পর্যন্ত জেগে কি করছিলে? ইচ্ছে চমকে ওঠে, তারপর নরম স্বরে বলে, পড়ছিলাম, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ধূসর কাজ জাকিয়ে বলে, পড়াশোনা ভালো, কিন্তু শরীর খারাপ হলে কোনো লাভ নেই তো, খেয়াল রাখতে হবে নিজেকে। ইচ্ছে ধূসরের কথায় কোনো উত্তর দেয় না, শুধু খাবার খেতে থাকে। কিন্তু তার মনে হয় এই গভীর রাতে, এই নিস্তব্ধ পরিবেশে ধূসর যেন একটু বেশি নরমভাবে কথা বলছে। বাগানে ফুল গাছগুলোর পাতায় জমে থাকা শিশির বিন্দু সকালের আলোয় মুক্তোর মতো ঝলমল করছে। গাছে বসে থাকা কিছু পাখি তাদের কিচিরমিচির শব্দে যেন চারপাশকে সজীব করে তুলছে। শহরের কোলাহল এখনো পুরোপুরি শুরু হয়নি, চারিদিকে একটা নরম শান্ত পরিবেশ। এই নরম স্নিগ্ধ সকালের আলো ঘুমন্ত শহরকে ধীরে ধীরে জাগিয়ে তুলছে। জানালার ফাঁক দিয়ে সেই আলো ঘরের ভেতরে এসে পড়ছে। বিছানায় ছড়িয়ে থাকা চাদর আর ঘুমন্ত মানুষটির চোখের পাতায় আলতো ছোঁয়া দিয়ে তাকে নতুন দিনের আহ্বান জানাচ্ছে। সকালের মিষ্টি আলো জানালা দিয়ে ভেতরে প্রবেশ করছে। বাড়ির আঙিনায় রোদের সোনালি আভা ছড়িয়ে পড়েছে। ডাইনিং টেবিলে আজ একটু বেশি আয়োজন করা হয়েছে। গরম পরোটা, ডাল, ডিম ভাজি, হালকা সবজি, গরুর মাংস ভুনা, সব মিলিয়ে একেবারে জম্পেশ নাস্তার আয়োজন। সকালে 7টা বাজতে না বাজতে পুরো পরিবার ডাইনিং টেবিলে জড়ো হয়েছে। সাধারণত এমনটা খুব কমই হয়, তবে আজ একটু ব্যতিক্রম, কারণ হুমায়রা বিবি, মীরা ও মারিয়া আজ রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে। হুমায়ুন খান নিতে এসেছে। তারা তালুকদার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছে। মীরা ও মারিয়া মন খারাপ করে বসে আছে, বিশেষ করে মীরা। ধূসরকে ছেড়ে যেতে তার মন চাইছে না, কিন্তু যেতে তো হবে। মারিয়া খানও এক দৃষ্টিতে কিছু একটা ভেবে চলেছে, তার মুখে অদ্ভুত এক রহস্যময় অভিব্যক্তি। হুমায়রা বিবি ধীর স্থির ভঙ্গিতে খাবার নিচ্ছেন, মাঝে মাঝে বাড়ির অন্যদের সঙ্গে কথা বলছেন। টেবিলের পরিবেশে খানিকটা নীরবতা। সবাই খাচ্ছে, কিন্তু মনে হচ্ছে কারো না কারো কিছু বলার আছে যা গলায় আটকে গেছে। দূরের রাস্তাগুলো এখনো কুয়াশায় ঢাকা। সকালের ঠান্ডা বাতাস জানালা দিয়ে এসে নরম ছোঁয়া দিচ্ছে।
তালুকদার বাড়ির এই সকালের ব্যস্ততা অন্য দিনের চেয়ে যেন একটু বেশি। সকালটা যেন আজ একটু ব্যস্ততাময়। ডাইনিং টেবিলে জমজমাট আয়োজন হলেও চারিপাশে একটা বিদায়ের আবহ লেগে আছে। এনায়েত তালুকদার, রফিক তালুকদার এবং হুমায়ুন খান নিজেদের মধ্যে কথা বলছে আজকের রওনা দেওয়া নিয়ে, রাজশাহীর পথে যাত্রার সবকিছু ঠিকঠাক আছে কিনা, সময় মতো গাড়ি আসবে তো, এসব নিয়ে তাদের আলোচনা চলছে। ওদিকে রোকসানা আর হৈমন্তী রান্নাঘর ও ডাইনিং টেবিলের মধ্যে ছুটাছুটি করছে, খাবার ঠিকঠাক পরিবেশন করতে ব্যস্ত। ধূসর লিভিং রুমে সোফায় নিশ্চুপ হয়ে বসে আছে, তার দৃষ্টি জানালার বাইরে কোথাও স্থির হয়ে আছে, যেন সেই বিদায়ের ব্যাপারটা থেকে নিজেকে দূরে রাখতে চায়। ডাইনিং টেবিলের এক কোণে বসে ইচ্ছে ঈশিতা নাস্তা করছে, তবে খাওয়ার থেকে গল্পে বেশি মগ্ন। হুমায়রা বিবির পাশে বসে ইচ্ছে গল্পের পর গল্প বলেই যাচ্ছে, ঈশিতাও মাঝে মধ্যে যোগ দিচ্ছে। হুমায়রা বিবি মৃদু হেসে ইচ্ছের মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েটি সবার থেকে যেন একটু বেশি অন্যরকম। গাড়ির ইঞ্জিন চালু হয়ে গর্জে ওঠে। বিদায়ের আবহাওয়াটা যেন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘড়ির কাঁটা তখন 7:45 ছুঁই ছুঁই। হুমায়রা বিবি ধীর পায়ে ধূসরের কাছে আসে। লিভিং রুম তখন প্রায় ফাঁকা, সবাই বাইরে গাড়ির কাছে চলে গেছে। ধূসর, গম্ভীর কণ্ঠে ডাকলেন তিনি। ধূসর চোখ তুলে তাকায়, মুখে চিরচেনা নির্লিপ্ত ভাব। হুমায়রা বিবি মৃদু হাসলেন। তোর উপর ভরসা আছে, কিন্তু নিজেকেও আগলাতে শিখিস। বেহিসেবে জীবন সবকিছুর উত্তর হয় না। ধূসর কিছু বলে না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। আরেকটা কথা, হুমায়রা বিবি ধীরে ধীরে বলে উঠলেন, যার জন্য কষ্ট পাবি দেখিস সে যেন তোর কষ্টের যোগ্য হয়। ধূসর ঠোঁটের কোণে হালকা হাসি টেনে। দুঃখ আর সুখ দুটোর হিসাব আমি রাখি না নানু। হুমায়রা বিবি তার মাথায় হাত রাখেন। তাই তো ভয় হয় ধূসর। একে একে হুমায়রা বিবি ও মারিয়া গাড়ির পেছনের সিটে উঠে বসে। সামনের দরজার কাছে এসে মীরা এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, তার চোখ ধূসরকে খুঁজে নেয়। ধূসর তখনও লিভিং রুমের পাশেই দাঁড়িয়ে, বিদায়ের আনুষ্ঠানিকতার বাইরে যেন একদম নির্লিপ্ত। হুট করে মীরা তার দিকে এগিয়ে আসে, তারপর সবাইকে অবাক করে দিয়ে ধূসরকে শক্ত করে জড়িয়ে ধরে। আমায় মিস করবে তো ধূসর? মীরার গলাটা ভারী হয়ে আসে, কান্না চেপে ধরে রাখতে পারে না। এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে সবাই কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। হৈমন্তী, রোকসানা, ইনায়েত তালুকদার একে অন্যের দিকে তাকিয়ে কি বলবে ভেবে পায় না। ধূসর এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয় মীরার থেকে, তার মুখ ভক্তি বিরক্তির ছাপ। ওগুলো কি নাটক মীরা? তার গলা একেবারেই কঠিন হয়ে ওঠে। গাড়ির এক পাশ থেকে ইচ্ছে ও ঈশিতা সবকিছু দেখছিল, তাদের চোখ বিস্ময়ে ছানা বড়া, যেন তারা ভাবতেই পারছে না মীরা এতটা স্পষ্টভাবে ধূসরকে এভাবে জড়িয়ে ধরবে। মীরা কিছুক্ষণ ফেল করে ধূসরের দিকে তাকিয়ে থাকে, তারপর গাড়িতে উঠে বসে চোখের পানি মুছতে মুছতে। মীরা গাড়িতে উঠে বসতে হুমায়রা বিবি বিরক্ত মুখে এক ধমক দেন। এমন ব্যবহার কি শোভা পায়? কোনো ছেলের গলায় ঝাঁপিয়ে পড়তে হবে? তার কণ্ঠে স্পষ্ট অসন্তোষ। মীরা কিছু বলতে গিয়েও চুপ করে যায়, মুখ নামিয়ে ফেলে। গাড়ির মধ্যে হঠাৎ এক অস্বস্তিকর নীরবতা নেমে আসে, তবে ইনায়েত তালুকদার হালকা হেসে বলে ওঠেন, ছোট মানুষ মা, বাদ দিন, ভুল করতেই পারে। হুমায়রা বিবি নরম হলেও তার মুখের গাম্ভীর্য এখনো কাটেনি। তিনি জানলা দিয়ে একবার তালুকদার বাড়ির দিকে তাকিয়ে নেন, যেন এই বাড়ির সাথে আজকের জন্য সমস্ত সংযোগ ছিন্ন করে নিতে চাইছেন। গাড়ির ভিতর থেকে মারিয়া একবার বাইরের দিকে তাকায়। লিভিং রুমের সামনে ধূসর এখনো দাঁড়িয়ে আছে, মুখে কোনো ভাবান্তর নেই, যেন কয়েক মিনিট আগের ঘটনার কোনো অস্তিত্বই ছিল না তার কাছে। গাড়ির দরজা বন্ধ করে দেয়, চালক ইগনিশনে চাবি ঘোরায়। গাড়ির ইঞ্জিন গর্জে উঠে ধীরে ধীরে তালুকদার বাড়ির সীমানা ছাড়িয়ে সামনে এগিয়ে যায়। বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা বাকিরা একে একে ভেতরে চলে যায়। শুধু ইচ্ছে পিছন ফিরে একবার গাড়িটার চলে যাওয়া দেখে। আজকের ঘটনাটা সে সহজে ভুলতে পারবে না, বিশেষ করে ধূসরের সেই কঠিন চোখের ভাষা। ধূসর সিঁড়ি বেয়ে দোতলায় উঠে দ্রুত নিজের ঘরে ঢুকে রাগে দরজাটা জোরে লাগিয়ে দেয়। ভিতরে ঢুকে গরম শ্বাস ফেলে, যেন নিজের ধৈর্য হারিয়ে ফেলেছে। হাতের ফোনটি ছুঁড়ে ফেলে দিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ার চালিয়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে পড়ে। ঠান্ডা পানির ধারা শরীর বেয়ে নেমে আসে, গেঞ্জি ভিজে টুপটুপ করে পানি ঝরতে থাকে মেঝেতে। কিন্তু তার মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন? ঠিক তার সামনে কেন এমনটা হলো? মীরার সেই স্পর্শ, তার কান্না ভেজা কণ্ঠ, সবার সামনে তৈরি হওয়া সেই অস্বস্তিকর পরিস্থিতি, সবকিছু ধূসরকে আরো ক্ষুব্ধ করে তুলছে। সে চোয়াল শক্ত করে ফিসফিস কণ্ঠে বলে ওঠে, অসহ্য, একদম অসহ্য। ধূসরের দরজা লাগানোর শব্দে তাহসিন ঘর থেকে বের হয়ে আসে। তার মনে প্রশ্ন জাগে হুট করে, ভাইয়ের কি হলো? হুমায়রা ও মীরাদের ফ্যামিলির সঙ্গে দূরত্ব বজায় রাখার কারণে তাহসিন কখনো তাদের সাথে সরাসরি কথা বলে না। আজও সে এখনও নিচে নামেনি। তবে ধূসর এত জোরে দরজা লাগালো, তাহসিন বুঝতে পারছিল না কি হয়েছে। ধূসর কি রাগ করেছে? কেন এত জোরে দরজা লাগালো? কিছু একটা তো ঘটেছে, তাহসিন মনে মনে ভাবে। দুপুরের প্রহর, একসময় সূর্যের তেজ কিছুটা ম্লান হয়ে আসে। আকাশে মেঘের পাতলা চাদর গাঢ় হতে শুরু করে, তাপমাত্রা যেন একটু ধীরে ধীরে বাড়ছে। কিন্তু বাতাসের হালকা ঠান্ডা স্পর্শ এটি সহনীয় করে তোলে। রাস্তার তীব্র কোলাহল থেমে গিয়ে পরিবেশে নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে ওঠে।
ঘরের ভেতরে একটি অদ্ভুত শান্তির অনুভূতি ছড়িয়ে পড়েছে। বাড়ির জানালাগুলি বন্ধ, রোদের আলো আধো অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। লিভিং রুমের সোফাতে বসে ইচ্ছে ঘোরাফেরা করতে করতে টেলিভিশনের স্ক্রিনে মনোযোগ দেয়। তার চোখের পাতা কিছুটা ভারী, আর একটু ক্লান্তি দেখতে পাওয়া যায়। কিছুক্ষণ পর তাহসিন রেডি হয়ে শপিং মলের উদ্দেশ্যে বের হওয়ার জন্য প্রস্তুত হয়। তার সাথে রয়েছে মালা ও ঈশিতা। ইচ্ছেকে জোর করেও সঙ্গে নিতে পারেনি। ইচ্ছের নাকি কেনাকাটার মন নেই, নেক্সট টাইম যাবে বলে কেটে পড়েছে। ঈশিতা প্রায় কেঁদে ফেলেছে, তারপরেও আনতে পারেনি। শেষে তারাই রওনা দেয়। আজকের দিনটা তারা একসাথে বাইরে কাটাতে চায়। আর তাহসিনের মুখে এক অদ্ভুত আগ্রহ ছিল, বোনকে সময় দিবে কতদিন পর। মালা তার বয়সের তুলনায় বেশ দায়িত্বশীল, আর ঈশিতা হেসে এসে মাঝে মাঝে জোকস ফেলে পরিবেশে মজা আনছে। আচ্ছা, আজকের দিনটা যদি হালকা কিছু কেনাকাটা করি তবে কেমন হয়? সবাই একটু স্টাইলিশ দেখাবে। ঈশিতা মজা করে বলে, আর তাহসিন মুচকি হেসে জানায়, তবে শুধু শুধু শপিং করতে হবে, আর কিছুই না। এদিকে বাড়ির মধ্যে পুরোপুরি শান্ত পরিবেশ বিরাজ করছে। ইচ্ছে একা বসে লিভিং রুমে কার্টুন দেখছে, চোখে ক্লান্তির ছাপ। তবে কিছুক্ষণ আনন্দের জন্য টিভির সামনে বসে। ইচ্ছের মন কোনো কারণে অনেক চিন্তা ভাবনা নিয়ে একদিকে ভারী, কিন্তু কার্টুনের হাস্যরসে সে কিছুটা অন্যমনস্ক হয়ে যায়। বাড়ির এই শান্ত পরিবেশ তাকে কিছুটা প্রশান্তি দেয়, যদিও কিছুটা সময়ের জন্য সবকিছু তার নিজের মতো অনুভব করার সুযোগ পায়। মিসেস হৈমন্তী তার মাজা ব্যথার জন্য ওষুধ খেয়ে শুয়ে পড়েছে। তার শরীরের শক্তি কিছুটা কমে গেছে, তবে সুস্থ হওয়ার আশা নিয়ে ঘুমাতে গেছেন। হৈমন্তী তার ব্যথায় চোখের মধ্যে কিছুটা অস্থিরতা প্রকাশ করে। বাড়িতে কেউ না থাকায় তিনি আরামে নিজের ঘরে শুয়ে থাকেন। অন্যদিকে ধূসর নিজের কাজ নিয়ে ব্যস্ত। ল্যাপটপে কিছু গুরুত্বপূর্ণ কাজ চলছে। ধূসর খুব মনোযোগ দিয়ে কাজ করছে। বাড়ির পরিবেশ একটু থমকে গেছে, যেন প্রতিটা সদস্যের জীবনের কিছু সময়ের জন্য চুপচাপ অবস্থান। একদিকে মালা, ঈশিতা ও তাহসিনের শপিং মল যাওয়া, এবং অন্যদিকে বাড়ির শান্ত পরিবেশ। সবকিছু এক অদ্ভুত রূপে জমে উঠেছে। ধূসর কিছুক্ষণ ল্যাপটপে কাজ করার পর চোখ ঘুরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকায়। সময় গড়িয়ে গেছে অনেকটা, দুপুর প্রায় শেষের দিকে। কপালের মাঝে ভাঁজ ফেলে সে হাত ঘষে উঠে। দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে চোখ দুটো ভারী লাগছে। ক্লান্তি কাটাতে কফি খাওয়ার চিন্তা করে এবং চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামে ধূসর। পা ফেলার সঙ্গে সঙ্গে বাড়ির নিস্তব্ধতা যেন ওর বেশি অনুভূত হয়। এতক্ষণ উপরে থাকার কারণে বুঝতে পারেনি, কিন্তু এখন মনে হচ্ছে পুরো বাড়িটাই ফাঁকা। কোনো হাসির শব্দ নেই, কোনো কথোপকথন নেই, শুধু নিস্তব্ধতা। কিচেনের দিকে পা বাড়াতে গিয়ে একটু থমকে দাঁড়ায় ধূসর। স্বাভাবিক সময় এই সময়টাই বাড়িতে কিছু কোলাহল থাকার কথা, কিন্তু আজ যেন কিছুই নেই। মনে মনে ভাবে সবাই কোথায় গেল। সে ধীর পায়ে হৈমন্তীর ঘরের দরজার কাছে গিয়ে উকি দেয়। ভেতরে তাকাতেই দেখে তার মা হৈমন্তী গভীর ঘুমে আচ্ছন্ন। পাশের টেবিলে ওষুধের পাতা পড়ে আছে, সম্ভবত ব্যথার জন্য ওষুধ খেয়ে শুয়ে পড়েছে। ধূসর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু তাকে ডাকতে মন চায় না। ঘুম ভাঙানো ঠিক হবে না বলে সে আস্তে করে দরজা থেকে সরে আসে। পুনরায় লিভিং রুমের দিকে এগিয়ে যায় ধূসর। এবার তার চোখে পড়ে ইচ্ছের দিকে। মেয়েটা সোফায় আয়েশ করে বসে টিভিতে কার্টুন দেখছে। তার ছোট্ট মুখে গভীর মনোযোগ, যেন এই মুহূর্তে তার পৃথিবী এই স্ক্রিনের মাঝেই বন্দী। ধূসর খানিকক্ষণ দাঁড়িয়ে চুপচাপ দেখে। ধূসর কিছুক্ষণ দাঁড়িয়ে ইচ্ছেকে লক্ষ্য করে, তারপর গলায় এক ধরনের কোমল অথচ দৃঢ় স্বর এনে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।